আসসালামু আলাইকুম। হ্যালো কিউরিয়াস মাইন্ডস, কি অবস্থা আপনাদের সবার? কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি জেরিন তাসনিম, জামালপুর মেডিকেল কলেজ এমবিবিএস ফার্স্ট ইয়ার, অ্যান্ড দিস ইজ ফর ব্রেইন, দ্য নিউ প্লেগ্রাউন্ড অফ ইউর কিউরিয়াস মাইন্ড। কিছুদিন আগে আমরা সাবজেক্টিভ প্রিপারেশন বায়োলজি এর উপরে একটা ভিডিও পাবলিশ করেছিলাম, তাই না? ওয়ার উই টকড অ্যাবাউট বায়োলজি কিভাবে পড়লে মেডিকেল এবং ভার্সিটি দুটোর প্রিপারেশনই কভার হয়। কিন্তু শুধু একটা সাবজেক্টের প্রিপারেশন নিয়ে বসে থাকলে কি আমাদের চলবে? না, একদমই চলবে না। আমাদেরকে একটা মেডিকেল কলেজ অথবা একটা পাবলিক ইউনিভার্সিটিতে সিট পেতে হলে সব সাবজেক্ট সমানভাবে প্রিপারেশন নিতে হবে। তাই এই সাবজেক্টিভ প্রিপারেশনের জন্যই আমাদের নতুন সিরিজ, ওয়েলকাম টু আওয়ার নিউ সিরিজ মিঙ্গল ডুয়েল সার্ভাইভাল গেম, যেখানে আমরা আপনাদেরকে গাইড করব যে কিভাবে একটা সাবজেক্ট পড়লে আপনারা মেডিকেল এবং ভার্সিটি দুটোর প্রিপারেশনই সুন্দরভাবে নিতে পারবেন। শেখার এই জার্নিতে আমাদের সাথেই থাকুন এবং চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের সাবজেক্টিভ প্রিপারেশনের বিষয় হলো কেমিস্ট্রি। অ্যাডমিশন সিজনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর মধ্যে একটি হলো, আপু বা ভাইয়া, কেমিস্ট্রি একটা সাবজেক্ট, একটা চ্যাপ্টার কিভাবে পড়বো যাতে মেডিকেল ও ভার্সিটি দুটোর প্রিপারেশনই কভার হয়? উত্তর খুবই সহজ। কিছু স্টেপ স্ট্র্যাটেজি ফলো করার মাধ্যমে যদি রেগুলারলি স্মার্টলি পড়াশোনা করেন, তবে আপনি সহজেই কেমিস্ট্রিতে এমন প্রিপারেশন নিতে পারবেন যাতে আপনার মেডিকেল এবং ভার্সিটি দুটোর প্রিপারেশনই ভালোভাবে শেষ হয়। তাহলে আমাদের প্রথম স্টেপ হলো মূল বই ভিত্তিক ক্লাস করা। মেইনলি আপনাদেরকে জানতে হবে মেইন বইয়ের যে কনসেপ্টগুলো আছে সেগুলো। কনসেপ্টগুলো ঝালাই করে নেওয়ার জন্যই এই ক্লাস করতে বলা। কারণ কারো কারো বেসিকে ঘাটতি থাকে, কারো কারো আবার অ্যাক্টিভ রিকলের প্রয়োজন হয়। তো যাদের বেসিকে ঘাটতি আছে তারা একটু বেশি ডিউরেশনের জন্য ক্লাস করবেন। আর যাদের বেসিকে ঘাটতি নেই, যাদের শুধুমাত্র অ্যাক্টিভ রিকলের দরকার, তারা 1.5 থেকে 2 ঘন্টার একটা কনসেপ্ট বেস ক্লাস করবেন। তো এটা ডিপেন্ড করবে আপনাদের নেসেসিটির উপরে। আপনাদের নেসেসিটি যেরকম, আপনার সেরকম ডিউরেশনের কনসেপ্ট বেস ক্লাস করবেন। এরপরে আপনাদের পরবর্তী স্টেপ হলো মূল বই ভালোভাবে পড়া। আই রিপিট, আপনারা মূল বইটা খুবই ভালোভাবে পড়বেন। কিন্তু কেমিস্ট্রি তো একটা কনসেপচুয়াল সাবজেক্ট, তাই না? কেমিস্ট্রি যেহেতু একটা কনসেপচুয়াল সাবজেক্ট, আপনাদের সব লাইন ধরে ধরে পড়ার দরকার নাই। এখানে আপনারা দাগানো লাইনকে বেশি প্রায়োরিটি দিবেন। দাগানো লাইনগুলো ভালোভাবে পড়লে আপনাদের প্রিপারেশনটা ভালো হবে। এবং এই যে মেইন বই পড়ার যে ব্যাপারটা, এটা কিন্তু একটা 5 স্টার জিনিস। সুতরাং এই স্টেপটা আপনারা খুব ভালোভাবে কমপ্লিট করবেন। আর দাগানো বই কোথায় পাবেন? আপনারা যদি কোনো কোচিং অথবা কোনো কোর্সে অ্যাডমিট থেকে থাকেন, সেখানে আপনাদের বই দাগিয়ে দেওয়া হবে। আর ফ্রিতেও অনেক ওয়েবসাইট, অনেক প্ল্যাটফর্ম দাগানো বইয়ের পিডিএফ প্রোভাইড করে থাকে। সেখান থেকে আপনার বইটা দাগিয়ে নেবেন। এরপরে আমাদের পরবর্তী স্টেপ হলো স্টেপ 3। স্টেপ 3-তে আমরা বলেছি চ্যাপ্টারের ম্যাথগুলো টাইপ ওয়াইজ সলভ করার কথা। চ্যাপ্টারের ম্যাথগুলো যখন আপনারা টাইপ ওয়াইজ সলভ করবেন, তখন আপনারা যে থিওরিটিক্যাল কনসেপ্টগুলো পড়ে এসেছেন, এই কনসেপ্টটা আপনারা কতটা কি প্র্যাকটিক্যালি ইউজ করতে পারতেছেন সেটা বুঝবেন। তাহলে আপনারা বুঝতে পারবেন আপনার কনসেপ্টটা কতটুকু ক্লিয়ার এবং প্রিপারেশনে কোনো ঘাটতি আছে কিনা। তাই এটা খুবই ইম্পর্টেন্ট। এই টাইপটা, এই স্টেপটা আপনারা অবশ্যই ফলো করার চেষ্টা করবেন। ইনফ্যাক্ট ফলো করবেন। আর যদি কারো বেসিকের সমস্যা থাকে তাহলে তার এইগুলো করতে একটু অসুবিধা হতে পারে। সেক্ষেত্রে আপনারা ক্লাস করতে পারেন আপনাদের কোর্স অথবা ইউটিউব চ্যানেল থেকেই ক্লাসগুলো করে নিতে পারেন। ইটস আপ টু ইউ। এরপরে আপনাদের আরেকটা গুরুত্বপূর্ণ স্টেপ, যেটা 7 স্টার দেয়া আছে, হাজারি স্যার এবং কবির স্যারের অনুশীলনী সলভ করা। বর্তমানে অনুশীলন থেকে প্রতি বছরই অনেক প্রশ্ন চলে আসছে, ইনফ্যাক্ট হুবহু চলে আসছে। তাই আপনারা ভাবতে পারেন হুবহু চলে আসছে, তাহলে মুখস্থ করে ফেলি। আসলে অনুশীলনী তো 2-1টা প্রশ্নের না, প্রায় 3-4 হাজার প্রশ্নের অনুশীলনী থাকে সব বই মিলে। তো এতগুলা প্রশ্ন নিশ্চয়ই আপনারা মুখস্থ করতে পারবেন না। তাই আপনারা যদি কনসেপ্ট বুঝে বুঝে অনুশীলনের প্রশ্নগুলো সলভ করেন, তাহলে আপনাদের প্রিপারেশনটা অনেকাংশেই ভালো হবে। শুধুমাত্র অনুশীলনের প্রশ্ন থেকেই যে প্রশ্ন আসছে তা কিন্তু না। আপনাদের চ্যাপ্টারের ভিতরে যে বক্স এমসিকিউ গুলো থাকে, সেখান থেকেও বিগত বছরে প্রশ্ন আসার রেশিও অনেক বেশি। যেমন 22-23 সেশনে জৈব যৌগ চ্যাপ্টারটা থেকেই আপনার বক্স এমসিকিউ এসেছিল 2টা। সো আই সাজেস্ট যে এই যে বক্স এমসিকিউ এবং অনুশীলনের যে প্রশ্ন, এগুলো সলভ করা মাস্ট। এরপর আপনাদের পরবর্তী স্টেপ হলো স্টেপ 5, কোয়েশ্চেন ব্যাংক থেকে বিগত বছরের কোয়েশ্চেন সলভ করা। একটা কম্পিটিটিভ এক্সামে আপনি যখন অ্যাটেন্ড করবেন, তাদের কোয়েশ্চেন প্যাটার্নই যদি আপনি না জানেন, তাহলে আপনি কিভাবে সেই এক্সামটা ক্র্যাক করবেন? তাই কোয়েশ্চেন সলভ করতে হবে অনেক বেশি, যাতে করে কোয়েশ্চেনের ল্যাঙ্গুয়েজ, কোয়েশ্চেনের বিভিন্ন ক্রিটিক্যাল ওয়ার্ডস, ম্যাথমেটিক্যাল টার্মস আপনাদের আয়ত্তে চলে আসে এবং আপনারা সহজেই কম্পিটিটিভ এক্সামগুলোতে কোয়েশ্চেন খুব ইজিলি সলভ করে ফেলতে পারেন। তো কোয়েশ্চেন সলভের জন্য আপনারা মেডিকেল, ডেন্টাল, সাথে অবশ্যই এএফএমসি, এর যে কোয়েশ্চেন ব্যাংক, এটা না পাওয়া যায় না। তো আপনারা যতটুকু কোয়েশ্চেন কালেক্ট করতে পারবেন সেটা সলভ করবেন। সকল ভার্সিটি এবং সকল বোর্ড কোয়েশ্চেন সলভ করবেন। বোর্ড কোয়েশ্চেনের ক্ষেত্রে একটা বিশেষ দ্রষ্টব্য আছে আপনাদের জন্য, যেটা হচ্ছে ক্যালকুলেটর ছাড়া হিসাব করা ইম্পসিবল এরকম টাইপের ম্যাথগুলো স্কিপ করবেন। আসলে আমাদের মেডিকেল এবং ভার্সিটি ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর অ্যালাউড না, কিন্তু বোর্ড পরীক্ষায় কিন্তু অ্যালাউড। এই জন্য বোর্ড পরীক্ষাতে কিছু ম্যাথ এসেই যায় যেগুলো ক্যালকুলেটর ছাড়া করা ইম্পসিবল। তো এই টাইপের ম্যাথগুলো আপনারা যখন কোয়েশ্চেন ব্যাংক প্র্যাকটিস করবেন, সেখান থেকে স্কিপ করে যেতে পারেন। এরপর আপনাদের 6th স্টেপ, প্র্যাকটিস বুক থেকে কোয়েশ্চেন সলভ করা।
দো ইটস কমপ্লিটলি অপশনাল স্টেপ। কিন্তু সময় পেলে আপনারা অবশ্যই প্র্যাকটিস বুক থেকে কোয়েশ্চেন সলভ করবেন। কিন্তু এটাকে অপশনাল বললাম কেন? কারণ আপনাদের কোয়েশ্চেন ব্যাংকের যে কোয়েশ্চেনগুলো আছে এগুলো এতই বেশি পরিমাণে আছে যে আপনার এগুলো সলভ করতে করতেই হিমশিম খাওয়ার মতো অবস্থা হয়ে যাবে। সেখান থেকে সময় বের করে প্র্যাকটিস বুক সলভ করা নিয়ারলি ইম্পসিবল। এরপরেও আমি বলবো, যদি সময় বের করতে পারেন তাহলে আপনার জন্য প্র্যাকটিস বুক থেকে কোয়েশ্চেন সলভ করা মাস্ট। কেননা আপনি যত বেশি, যত ভালো, যত পারফেক্টলি প্র্যাকটিস করবেন তত পারফেক্ট আউটপুট আনতে পারবেন। আফটার অল, পারফেক্ট প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। আপনাদের 7th স্টেপ হলো হ্যান্ড ক্যালকুলেশন শেখা, অর্থাৎ ক্যালকুলেটর ছাড়া ম্যাথ করতে পারা। একটু আগে আপনাদেরকে 5th স্টেপে বলছি যে মেডিকেল এবং ভার্সিটি ভর্তি পরীক্ষায় আপনাদেরকে ক্যালকুলেটর ইউজ করতে দেয়া হবে না। কিন্তু আপনাদেরকে, যদি আপনারা ফর্মুলা, শর্টকাট, টেকনিক এসব না জানেন, তাহলে একটা এমসিকিউ সলভ করার টাইম আমরা পাই 30 সেকেন্ড, আপনার লাগবে 3 মিনিট। এই টাইমটা লস করা যাবে না, যার জন্য হ্যান্ড ক্যালকুলেশন শিখতে হবে, সাথে ফর্মুলা, শর্টকাট, টেকনিকগুলো শেখা বাধ্যতামূলক। এটা অবশ্যই করবেন। এরপরে আমাদের গেম চেঞ্জার স্টেপ অ্যান্ড দ্য মাস্টার স্ট্রোক। প্রচুর এক্সাম দেয়া। একটা চ্যাপ্টার আপনি পড়ে ফেলছেন, এরপরে আপনার যে কাজ হলো ওই চ্যাপ্টারের উপরে যত বেশি পসিবল এক্সাম দেয়া। এক্সাম দেওয়ার ফলে আপনারা অনেকগুলো সুফল পাবেন। এর মধ্যে দুইটা আমি বলি। এক্সামের ভুলগুলো আপনারা মার্ক আউট করে ফেলতে পারলে আপনাদের ল্যাকিংস গুলো জেনে যাবেন, এবং ল্যাকিংস যখন আপনারা জেনে যাবেন, পরবর্তীতে ওই কোয়েশ্চেন সলভ অথবা ওই অধ্যায়টা পড়তে গেলে আপনার ওই জায়গায় আর প্রবলেম হবে না, কারণ আপনি প্রথমেই আইডেন্টিফাই করে ফেলছেন আপনার দুর্বল জায়গা কোনটা, আপনাকে কোন জায়গায় শান দিতে হবে। এরপরে আরেকটা বিষয় হলো টাইম ম্যানেজমেন্ট। আসলে এক্সাম দিলে না আমরা বুঝি যে আমাদেরকে কোন জিনিসটা কতটা সময়ের মধ্যে সাবমিট করতে হবে, তাই টাইম ম্যানেজমেন্টটা শেখার জন্য এক্সাম দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইসব স্টেপ ফলো করার মাধ্যমে আপনার কেমিস্ট্রিতে একটা ভালো প্রিপারেশন নিতে পারবেন, এবং ইনশাআল্লাহ আপনারা মেডিকেল এবং ভার্সিটিতে ভালো মার্কস ক্যারি করতে পারবেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো, অবশ্যই এই স্টেপগুলো ফলো করে যদি আপনারা পড়াশোনা করেন, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। তাহলে আমাদের সাবজেক্টিভ প্রিপারেশনের আলোচনা আজকে এই পর্যন্তই। কিন্তু আপনাদের কিছু র্যান্ডম কোয়েশ্চেন থাকে যেগুলো আপনারা প্রায় অনেকেই করেন, সেই প্রশ্নগুলো একটু উত্তর দিব। ওকে, স্পেশাল কিউএনএ। আপনাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, আপু বা ভাইয়া, নোট কিভাবে করব? আসলে অ্যাডমিশন সিজন না, নোট করার সিজন না, এটা হচ্ছে আপনার পড়ার সিজন। সো আপনাদের যদি একাডেমিকের নোট থাকে তাহলে রিভিশনের জন্য সেটাই হলো বেস্ট। কিন্তু যদি আপনার মনে হয় যে নোট ছাড়া আমি পড়তে পারতেছি না, তাহলে যদি একান্তই আপনার নোট করতেই হয়, তাহলে স্টিকি নোটে লিখে বইয়ে লাগিয়ে রাখবেন। আর আপনাদেরকে স্টেপ 3-তে মনে হয় বলে আসলাম টাইপ ওয়াইজ ম্যাথ সলভ করার কথা, সেই ম্যাথ সলভের যে খাতাটা সেইটাকেও আপনারা নোট হিসেবে সংরক্ষণ করবেন। এভাবে নোট করে পড়লেই ইনশাআল্লাহ সম্ভব। এরপরে আপনাদের আরেকটা প্রশ্ন হচ্ছে, অফলাইন ভালো নাকি অনলাইন ভালো? কথা হলো যে ভালো না সবই, কিন্তু অনলাইনে রিসোর্সটা অনেক বেশি থাকে, যার ফলে আমরা যাচাই বাছাইটা একটু ভালো করে করতে পারি। তো কাজে লাগাতে যদি পারেন তাহলে অনলাইন হলো বেস্ট। কিন্তু অফলাইনে এক্সাম দেয়া মাস্ট। কেননা আপনি যদি অফলাইনে এক্সাম দেন তাহলে আপনি টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে একটা ভালো আইডিয়া পাবেন, হলের এনভায়রনমেন্ট সম্পর্কে ভালো আইডিয়া পাবেন, কজ আপনার মেইন এক্সাম কিন্তু অফলাইনেই হবে। সো আমার সাজেশন, অনলাইনে আপনি কোর্স করেন, ক্লাস করেন, কিন্তু অফলাইনে এক্সাম দেওয়াটা মাস্ট। আপনারা অবশ্যই অফলাইনে এক্সাম দিবেন। এরপরে আপনাদের একটা কোয়েশ্চেন থাকে যে কোথায় অফলাইনে এক্সাম দেব? খুবই ভালো প্রশ্ন। যদি আপনার অফলাইনে মেডিকেল টার্গেট থাকে তাহলে মেডিকেলের জন্য রেটিনাতে এক্সাম দিতে পারেন অথবা মেডিকোতে এক্সাম দিতে পারেন। আপনার টার্গেট যদি স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন হয় তাহলে রেটিনা বেস্ট, আর যদি একটু কঠিন প্রশ্নে এক্সাম দিতে চান তাহলে মেডিকো বেস্ট। সবাই সবার জায়গা থেকে বেস্ট, আমি আমার পার্সোনাল অপিনিয়ন বললাম। এরপরে আরো একটা কোচিং এর কথা আছে যেখানে আপনারা চাইলে এক্সাম দিতে পারেন, সেটা হচ্ছে মেডিএম। মেডিএম মোটামুটি ভালো স্ট্যান্ডার্ড লেভেলের কোয়েশ্চেন করে, যেগুলো আপনারা ট্রাই করতে পারেন যদি চান, ইটস অপশনাল। এরপর ভার্সিটির জন্য আসলে উদ্ভাসের পরে কোনো নাম বলা উচিত না এক্সাম দেওয়ার জন্য। সো ভার্সিটির জন্য উদ্ভাসে এক্সাম দেওয়াটা বেস্ট। এরপরে আপনাদের আরো একটা প্রশ্ন আমরা পাই যে অনলাইনে কার কোর্স ভালো হবে, কোন কোর্স ভালো হবে? আসলে আমি একটু আগেই বললাম যে অনলাইনে রিসোর্স অনেক বেশি থাকে। তো সব প্রতিষ্ঠানের ফ্রি রিসোর্স গুলো ইউটিউবে দেওয়া আছে। আপনারা যেটা ইচ্ছা সেটা চুজ করবেন, যেটা ইচ্ছা সেটা দেখবেন, এবং দেখার পর আপনার মনে হবে যে এইটাতে গেলে মনে হয় আমার পয়সা উসুল হবে, আপনি সেই কোর্সেই যাবেন। এই চয়েসটা আপনার জন্যই থাকলো। ভালো সবই, আপনার যেটা ভালো লাগে, যেখানে আপনি হ্যাপি, সেটাই বেস্ট। তাহলে আজকে এই পর্যন্তই। আপনারা খুব ভালোভাবে পড়াশোনা করেন, ভালোভাবে প্রিপারেশন নেন, আর আমাদের সাথেই থাকেন। আমাদের ইউটিউব চ্যানেল ফোর ব্রেইন, আমাদের ফেসবুক পেজ ফোর ব্রেইন, এবং আমাদের ফেসবুক গ্রুপ ফোর ব্রেইন অল অ্যালে। আপনারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন, আমাদের ফেসবুক পেজটা ফলো করতে পারেন, এবং আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে থাকতে পারেন বিভিন্ন ইনফরমেশন পাওয়ার জন্য। এতক্ষণ আমাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং ভালোভাবে পড়াশোনা করেন। আসসালামু আলাইকুম।